গল্প আজুদাহা পর্ব নাম্বার 6। ফিওনা আর লিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে ক্যান্টিনে বসেছে। উভয়েই খাবার নিচ্ছিল, কিন্তু ফিওনার মন আজ অন্যত্র। খাবারের স্বাদ বা পরিবেশ কোনো কিছুই যেন ওর ভাবনাকে স্পর্শ করতে পারছিল না। সে গভীরভাবে মগ্ন ছিল গত রাতের অভিজ্ঞতায়। অবশেষে লিনের নীরবতাকে ভেঙে দিয়ে ফিওনা এক নিঃশ্বাসে সব খুলে বলল। লিন চমকে উঠল, তার চোখে বিস্ময়ের ছায়া। তুমি বলছো লোকটা তার নাম বলেছে জ্যাসপার অরিজিন? এমন নাম তো কখনো শুনিনি। লিন একটু থেমে বলল, দেখতে কেমন ছিল? ফিওনা এক মুহূর্তের জন্য স্থির হলো, তারপর আস্তে করে বলল, বলেছি না, শুধু তার চোখ দুটো দেখেছি। চোখের মধ্যে ছিল এক ধরনের অদ্ভুততা, অলিভ সবুজ, কিন্তু তার দৃষ্টিতে ছিল এক মায়াবী নেশা, যা কোনো মানুষের চোখে দেখিনি আগে। চোখের সেই চাহনি আমার আত্মার গভীরে প্রবেশ করে এক অদ্ভুত শক্তি নিয়ে। লিন কিছুক্ষণ নীরবে ফিওনার মুখের দিকে তাকিয়ে থাকলো। ওর মনে প্রশ্নের পাহাড়, কিন্তু কোনো শব্দ মুখে আসছিল না। তারপর ধীরে ধীরে লিন বলল, অদ্ভুত, এমন লোক কিভাবে হঠাৎ তোমার সামনে এলো? ফিওনা হালকা নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি না, তবে সে স্বাভাবিক নয়। ফিওনার কথা শোনার পর লিন গভীর চিন্তায় পড়ে গেল। ওয়াং লির চোখে এক ধরনের অদ্ভুত আলো ফুটে উঠল, যেটা চেন সিং দেখতে পেলেন না। মানবতার উন্নতি অবশ্যই, কিন্তু ক্ষমতাও এক গুরুত্বপূর্ণ ব্যাপার, মিস্টার চেন। আর আমরা একবার এথেরিয়নের শক্তিকে কাজে লাগাতে পারলে আমরা শুধু মাত্র বিজ্ঞানী হিসাবে নয়, পৃথিবীর ইতিহাসে কিংবদন্তি হয়ে উঠব। চেন সিং সামান্য দ্বিধায় পড়লেন, কিন্তু ওয়াংলির প্রলোভন সংকুল কথাগুলো তাকে আবার দিশা দিল। তাদের গবেষণার ফলাফল একসময় পৃথিবীর বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে এক নতুন যুগের সূচনা করতে পারবে, এটা তার লক্ষ্য ছিল সবসময়। ঠিক আছে, তবে আমাদের দ্রুত কাজ করতে হবে, সময় আমাদের শত্রু হয়ে উঠতে পারে, মিস্টার চেন সিং দৃঢ় কণ্ঠে বললেন। ওয়াংলি আরেকটু হাসল, তবে এবার তার চোখে ম্লান কৌতূহল। নিশ্চয়ই, তবে একবার আমরা সফল হলে সময় আমাদের হাতের মুঠোয় থাকবে। এভাবে তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল সুপার হিউম্যান তৈরি করা, এমন এক সত্তা যার মস্তিষ্কে থাকবে ড্রাগনের শক্তি আর ক্ষমতা, যার মাধ্যমে তারা সৃষ্টি করবে এক অপ্রতিরোধ্য ভবিষ্যৎ। তবে তাদের উদ্দেশ্যের গভীরে লুকিয়েছিল আরও অন্ধকার কিছু। মিস্টার চেন সিং গভীর চিন্তায় নিমগ্ন থেকে হঠাৎ বলে উঠলেন, আচ্ছা, তবে সিক্রেট রুমের দরজাটা খোলা হোক, দেখতে হবে ড্রাগনটা এখন কী অবস্থায় আছে। ওয়াংলি দ্রুত বাধা দিলেন, মুখে এক ধরনের অস্বস্তি। আরে আরে, এখন দেখতে গেলে সমস্যা হতে পারে, যদি ড্রাগনটা আমাদের উপর হামলা করে বসে। চেন সিং এক পলক তাকিয়ে রইলেন, তার কণ্ঠে দৃঢ়তা ফুটে উঠল, কিন্তু আমরা তো ওকে কেমিক্যাল দিয়ে নিস্তেজ করে রেখেছি, ওর কিছু করার মতো অবস্থায় নেই। ওয়াংলি একটু হাসলেন, ঠোঁটের কোণে এক ধরনের ব্যঙ্গ। আপনার কি আমার উপর আস্থা নেই, মিস্টার চেন সিং? চেন সিং কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, আস্থা আছে বলেই তো তোমার সঙ্গে এত দূর এগিয়েছি, তবে নিশ্চিত হতে চাই, কারণ এখানে ছোট্ট একটা ভুলেরও কোনো সুযোগ নেই। ওয়াংলি মাথা নাড়ালেন, তার ঠোঁটের হাসি আরও প্রশস্ত হলো। অন্ধকারের গভীরে নির্জন গুহার ল্যাবটিতে হালকা আলো জ্বলছে, যেখানে জ্যাসপার তার বাবা, যাকে জ্যাসপার ড্রাকোনিস বলে সম্বোধন করে, ড্রাকোনিসের সঙ্গে ভিডিও কলে কথা বলছে। ড্রাকোনিস? জ্যাসপার গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি অ্যাথেরিয়নের কাছে পৌঁছানোর একেবারে দ্বার প্রান্তে। আমি হিউম্যানদের মতো কিছু কৌশল অবলম্বন করছি। ধোঁকাবাজি, ছলনা, ওই ব্লাডি ফুলিশ হিউম্যানদের সঙ্গে ওদের মতো করেই খেলতে হয়। স্ক্রিনের অন্য প্রান্তে ড্রাকোনিসের মুখে উদ্বেগের ছাপ পড়ে, তার কণ্ঠ ভারী হয়ে ওঠে। মাই সান, যাই করো সাবধানে করো, তোমার কোনো ক্ষতি হলে ভেনাসের উপর এক চরম বিপর্যয় নেমে আসবে। তুমি শুধু আমাদের আশা নয়, তুমি এই সাম্রাজ্যের প্রিন্স। জ্যাসপার চুপচাপ শুনে মাথা নিচু করে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে, তারপর তার কণ্ঠে আরেকবার ভেসে আসে দৃঢ় প্রত্যয়, ড্রাকোনিস, আমি জানি আমার দায়িত্ব কি। আমি কিছুক্ষণ নীরবে থেকে আমার দায়িত্ব কি, আমি ব্যর্থ হব না। সন্ধ্যার আলোতে ফিওনা তার পড়াশোনার টেবিলের পাশে বসেছিল, বইয়ের পাতায় তার দৃষ্টি নিবদ্ধ দেখার চেষ্টা করবে, মনে মনে তার পরিচয় জানার চেষ্টা করছিল, যে তখনই লিয়া হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো, হয়ে তোর সামনে এলো, তার মেয়ের গলার স্বর কোনো রহস্য আছে। কি করছো ফিওনা? মাথা নাড়লো, চলো না বাইরে থেকে একটু আইসক্রিম খেয়ে আসা যাক। দ্রুত তাকে সতর্ক করে দিল, কিন্তু শোন, লিয়ার সাথে আর কোথাও যাস না, কাল রাতে যা ঘটেছে
তা নয়, থেকে বোঝা সে যায় বলল তোর উৎসাহিত একটা হয়ে। বড় বিপদ হতে পারত। অবশ্যই যাব। ফিওনা লিয়া লিনের হাসতে সাথে হাসতে বলল, তাকিয়ে তাহলে রইল। চলো ওর মনে দ্রুত রেডি অস্বস্তি হয়ে আর নেওয়া যাক। কৌতূহল একসাথে। ফিওনা ফোন কিন্তু তুলল লিনের আর লিনকে কল সতর্কবাণী করলো। শুনে হ্যালো লিন, নিঃশব্দে ওকে আমি আর লিয়া ভাবতে বাধ্য একসঙ্গে একটু করলো। বের হয়ে ফিওনা আইসক্রিম খেতে ভার্সিটি যাব, থেকে তুই কি ডরমিটরির আসবি? দিকে ধীরে ধীরে পদক্ষেপে লিনের ফিরছিল। গলা টেলিফোনে মনে ভেসে এলো। হাজারো কেন প্রশ্নের নয়, ভিড়। অবশ্যই মাথায় আমি তখনও আসছি। ঘুরছে সেই নভেম্বরের রহস্যময় হিমেল রূপ। সন্ধ্যা, তার অদ্ভুত বেইজিং অলিভ শহরের গ্রিন রাস্তা চোখ। তখন রুমে অল্প প্রবেশ আলোতে করতেই ফিওনা দেখতে ঝলমল পেল করছে। লিয়া হালকা ঠান্ডায় সবেমাত্র শহরের ফ্রেশ হয়ে রূপ বেরিয়েছে আরো বাথরুম স্নিগ্ধ হয়ে থেকে। উঠেছে। ফিওনা আজ আর লিয়া সকালে ডরমিটরির লিয়া দরজা রুমে দিয়ে ফিরেছিল। বেরিয়ে এলো। তখন দুজনেই ফিওনা গভীর ফ্ল্যানেল ঘুমে স্কার্টে আচ্ছন্ন জড়ানো। ছিল। ফিওনার যখন পরনে সাদা ফিওনা টপস আর ভার্সিটির লিয়ার উদ্দেশ্যে কালো। ঘুম থেকে লম্বা উঠেছিল, তখন স্কার্টগুলো লিয়াকে বাতাসে নিজের মৃদু বিছানায় দুলছিল। সেই শান্তিতে মুহূর্তে ঘুমিয়ে থাকতে দেখেছিল। শীতলতার সাথে লিয়া লেপ্টে থাকা ফিওনাকে কোনো দেখে সুর। একটু অস্বস্তিতে পড়ে গেল। ভার্সিটির গেটের কাছে মুখে এক ধরনের অপেক্ষা বসে আছে অপরাধবোধের লিন। ছাপ তার নিয়ে গাড়ির ধীরে ধীরে হেডলাইটগুলো এগিয়ে গেটের এসে সামনের বলল, প্রাঙ্গণকে ফিওনা, আলোকিত আমি করছে। সত্যিই দুঃখিত ফিওনা গত আর রাতের লিয়া জন্য। গাড়ির তোমার দিকে কোনো এগিয়ে বিপদ যেতে হতে যেতে পারত, লিন আমার সঙ্গ জানলার দিয়ে কাঁচ আমি নামিয়ে সেটা বলে বুঝতে উঠল, পারিনি। ফিওনা লিয়ার অবশেষে দিকে রেডি তাকিয়ে হয়ে এক মুহূর্ত ঠান্ডা ভাবল, পড়েছে, তারপর শীতের হালকা রাতে হেসে প্রথম বলল, আইসক্রিম থাক, খেতে যাচ্ছি। কোনো সমস্যা নেই। ফিওনা তুমি মৃদু এমনটা হেসে তো উত্তর ইচ্ছে দিল, করে করনি। শীত যতই লিয়ার পড়ুক মুখে স্বস্তির একটা আইসক্রিমের ছাপ ফুটে স্বাদটা উঠল, তো কিন্তু ভাটা ফিওনা পড়বে না। আর কিছু বলল না। তিনজন মিলে জ্যাসপার গাড়িতে উঠল। অরিজিনের কথা লিয়া তার আর মনে ফিওনা থাকলেও পেছনের সে সিটে, আর একবারের লিন জন্য লিয়াকে স্টিয়ারিং সেই ধরল লোকটির ব্যাপারে সামনের কিচ্ছু দিকে। জানালো না। গাড়ির মনস্থির শব্দের করে সাথে নিল সাথে এই রাতের রহস্য জড়তা কেটে এখনো গেল। তার ভেতরে চেপে বেইজিং রাখা উচিত। শহরের আলো আর ঠান্ডা ল্যাবের বাতাসের স্নিগ্ধ বাস অথচ দিয়ে চাপা গাড়িটি আলোয় বসে এগিয়ে আছেন চলল। মিস্টার কিছুক্ষণ চেন পর আর গাড়ি ওয়াং এসে লি। থামলো ওনার দুজনের চোখে মার্কেটের সামনে। গভীর মনোযোগ। চারিদিকে রাস্তার ছোট এথেরিয়নের ছোট বন্দিত্ব তাদের ভেন্ডরদের গবেষণার ভিড়। কেন্দ্রবিন্দুতে আইসক্রিম থেকে একটি শুরু করে প্রাণ নুডলস, শক্তি, যা জিনিসপত্র প্রকৃতির বিক্রি নিয়মকে চলছে। মনে চ্যালেঞ্জ হচ্ছে জানায়। উৎসবের আমেজ। এমন কিছু যা ফিওনা তারা আর লিয়া নিয়ন্ত্রণে গাড়ি থেকে আনতে চায়। নেমেই মুগ্ধ তাদের চোখে প্রকল্প চারিদিকে এখন তাকালো। কঠিন পর্যায়ে এখানকার খাবারের ড্রাগনটিকে গন্ধ অন্য আমাকে কোথাও পাগল করে স্থানান্তর দিচ্ছে। করতে হবে। লিয়া হেসে এই বলে উঠল, স্থানান্তর শুধু ঠিক বলেছ। নিরাপত্তার জন্য নয়, লিন এটি যোগ তাদের করে, গবেষণার আমার তো পরবর্তী মনে ধাপ। হচ্ছে আমরা প্রথমে মিস্টার আইসক্রিম চেন না শিং খেয়ে নিজের এবার লক্ষ্য কিছু নিয়ে গরম গরম তীব্রভাবে নুডলস ভাবছেন। খেয়ে নিই। এথেরিয়ন ড্রাগনের তোমার শক্তি, কথা পূর্ণ শুনেই ক্ষুধা বেড়ে সম্ভাবনা গেল। এবং ফিওনা এখনো চোখ আমরা ছোট ছোট স্পর্শ করে করতে মুচকি হেসে পারিনি। জবাব দিল, তবে একবার তবে যদি আমরা প্রথমে এটি কিন্তু নিয়ন্ত্রণে আইসক্রিম। আনতে পারি, মানুষকে তিনজন আমরা একসাথে অন্য বাজারে উচ্চতায় আলো নিয়ে আর যেতে ঠান্ডা পারবো। বাতাসের মাঝে মিস্টার হাঁটতে চেন শুরু শিং করলো। ধীরে ধীরে ওদের বললেন। তিনজনের হাতে ওয়াং লি তখন একটু রঙিন হেসে কাপে বলল, ভরা আর একই যদি তা ফ্লেভারের হয় আইসক্রিম, তবে মিল্ক বিশ্ব আমাদের চকলেট। হাতের শীতল মুঠোয় আসবে। সন্ধ্যার মধ্যে সুপার আইসক্রিমের হিউম্যান মিষ্টি মস্তিষ্কে স্বাদ তাদের অপ্রতিরোধ্য আনন্দ শক্তি দ্বিগুণ করে ধারণ দিচ্ছিল। করবে, এমন কিছু যা আগে কখনো হয়নি। তার শক্তি দিয়ে আমরা এমন সব আধুনিক যন্ত্র উদ্ভাবন করতে পারবো যা বিশ্বের ধারণার বাইরে। চেন সিং চিন্তিতভাবে মাথা নাড়লেন। তবে মনে রাখো, এটা শুধু ক্ষমতার প্রশ্ন নয়, এটা মানবদের উন্নতির প্রশ্ন।
ফিওনা একবার চামচে তুলে নিয়ে ছোট্ট কামড় দেয়। ঠান্ডা আইসক্রিমের গন্ধ আর স্বাদ জিভে মিশে যায়। লিয়া আর লিনের কণ্ঠস্বর হাসি আড্ডায় ভাসছে, অথচ ফিওনার মন অদ্ভুতভাবে ছটফট করতে লাগলো। কিছু একটা যেন ঠিক নাই। কেউ ওকে দূর থেকে লক্ষ্য করছে। এই অস্বস্তিকর অনুভূতিটা তার বুকে হঠাৎ চাপ সৃষ্টি করলো। ফিওনা তীক্ষ্ণভাবে আশেপাশে তাকালো। ছোট দোকানগুলোতে আলোর ঝিলিমিলি, মানুষের ব্যস্ততা, কোলাহল। কিন্তু কোলাহলের মধ্যেও ফিওনা একটা অদৃশ্য উপস্থিতি অনুভব করলো। কারো দৃষ্টি ওর দিকে নীরব, তবুও তার অস্বস্তিকে অস্বীকার করা যায় না। ফিওনা, তুই কি দেখছিস? লিন তার কাঁধে আলতো স্পর্শ করে বলল, শোন, আমরা দুজন সামনের শোরুমটায় একটু শপিং করতে যাচ্ছি, তুই কি আসবি? ফিওনা একটু চমকে হেসে বলল, না, তোরা যা, আমি এখানেই থাকছি, আমি আইসক্রিমটা শেষ করতে চাই। লিয়া হেসে বলল, ঠিক আছে, তবে আমাদের দেরি হলে চলে আসিস, তুই থাকিস না বেশি সময়। আরে না, ফিওনা চিন্তিত ভঙ্গিতে উত্তর দিল, আমি এখানে আছি, তোরা যা। লিন আর লিয়া চলে গেল সামনের দিকে, শোরুমের দিকে। ফিওনা আবার চারপাশে তাকালো। মনে হলো ছায়ায় ঢাকা কোনো দৃষ্টি ওর প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। ফিওনা আইসক্রিমের স্বাদে ডুবে আছে। ঠান্ডা বাতাসে মিষ্টি অনুভূতিটা তার মনকে প্রশান্ত করছে। চারপাশের মানুষের কোলাহল তার কানে ধরা দিচ্ছে না। ফিওনার মনোযোগ একমাত্র তার আইসক্রিম। হঠাৎ পেছন থেকে একটা গম্ভীর কিন্তু মৃদু কণ্ঠ ভেসে এলো, যা তার প্রশান্তি ভেঙে দিল। আমাকে আইসক্রিম খাওয়াবে না? একাই খাবে নাকি? ফিওনা চমকে ওঠে। হৃৎপিণ্ড মুহূর্তেই দ্রুত গতিতে ধাক্কা দিতে শুরু করলো। দ্রুত পেছনে ফিরে তাকায়, আর তখনই তাকে দেখতে পায় সেই রহস্যময় পুরুষ, যাকে সে আগেও দেখেছে। আজও তার মুখে মাস্ক, চোখে গাঢ় সানগ্লাস, এবার পরনে সাদা হুডি। আগের মতোই অদ্ভুতভাবে রহস্যময়, আর তার উপস্থিতি এক অজানা শীতলতা বয়ে আনলো ফিওনার চারপাশে। ফিওনার গলা শুকিয়ে আসে, তবে সে নিজেকে স্থির রাখার চেষ্টা করে। তার কণ্ঠস্বর ধীর, তবে বিস্ময় স্পষ্ট। আপনি আবার এখানে? জাসপার মৃদু হাসলো, যা তার মাস্কের আড়ালেও অনুভব করা গেল। আজকে তোমাকে আবার দেখার জন্য আসিনি, কিন্তু মনে হলো একা একা আইসক্রিম খাওয়া উচিত নয়, তাই ভাবলাম তোমার সঙ্গ দেই। ফিওনা তাকিয়ে রইল। তার হাতের আইসক্রিমটা কীভাবে অদ্ভুতভাবে ভারী লাগছে। আপনি আসলে কে? এভাবে আমাকে ফলো করছেন কেন? জাসপার সামান্য হেসে বলল, ফলো করছি না, দেখা হওয়া তো কাকতালীয়, তবে যদি তুমি আমাকে একটা আইসক্রিম খাওয়াতে চাও সেটা আপত্তি হবে না। ফিওনার মনের ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। তার সামনে দাঁড়ানো লোকটি যেন অন্য পৃথিবীর। তার উপস্থিতি ব্যাখ্যা করা যায় না, কিন্তু এড়িয়ে যাওয়া আরও অসম্ভব। ফিওনা সামান্য বিরক্তি আর বিস্ময় মিশ্রিত চোখে জাসপারের দিকে তাকায়, কিন্তু তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। সে ঠান্ডা কণ্ঠে বলে, আপনি আমাকে সেদিন বাঁচিয়েছিলেন, সেই কৃতজ্ঞতার সুবাদে একটা আইসক্রিম খাওয়াতেই পারি। তো বলুন, কোন ফ্লেভারের আইসক্রিম খাবেন? জাসপার নিঃশব্দে কিছুক্ষণ ফিওনার দিকে তাকিয়ে থাকে। অবশেষে তার ঠোঁট থেকে স্থিরভাবে বেরিয়ে আসে একটি শব্দ, ফিওনা। ফিওনা বিস্ময়ে থমকে দাঁড়ায়। তার কপাল ভাঁজ করে বলল, কি? জাসপার মৃদু হেসে বলল, না মানে বলছিলাম, তোমার নাম ফিওনা, তাই তো? ফিওনা আরও অবাক হয়। তার নাম জানে এই অজানা লোকটি? এক মুহূর্ত চুপ থেকে সে বলল, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? জাসপার নির্বিকার ভঙ্গিতে বলল, জানা তো গুরুত্বপূর্ণ নয়, আসল কথা হচ্ছে আমি চকলেট ফ্লেভারের আইসক্রিম খাবো। ফিওনা ঠান্ডা হাওয়ার সঙ্গে ঠোঁট কামড়ে ধরে। সেই শীতল অদ্ভুত আভাস আজও আছে লোকটির আচরণে। একটু ঠোঁট বাঁকিয়ে সে বলল, আচ্ছা, তবে আইসক্রিম খেতে হলে তো মুখের মাস্ক খুলতে হবে, তাই না? জাসপার তার সানগ্লাসের পেছনে লুকানো দৃষ্টিতে হাসল। ফিওনার প্রস্তাবটি শুনে এক ধরনের অদ্ভুত আনন্দ পেল, কিন্তু তার চোখের ভাষা অস্পষ্ট রয়ে গেল। জাসপার এক পা সামনে এগিয়ে এসে ফিওনার দিকে তাকায়। তার ঠোঁটের কোণে এক ধরনের রহস্যময় হাসি খেলছে। হাওয়ার ঠান্ডা স্পর্শে ফিওনার ত্বক শিহরিত হয়, কিন্তু তার দৃষ্টি জাসপারের মাস্কের দিকে স্থির হয়ে থাকে। জাসপারের স্বর আরও নিচু হয়ে যায়, তুমি আমার চেহারা দেখার জন্য বেশ কৌতূহলী, তাই না? লোকটি ফিসফিসিয়ে বলল। তার কথায় এক ধরনের বিদ্রূপ ঝরে পড়ছে। আচ্ছা, আমি তোমাকে আমার চেহারা দেখাবো, তবে একটা শর্ত আছে। ফিওনার ভ্রু কুঁচকে গেল। শর্ত? তার মানে একটা অস্বস্তি জন্মালেও কৌতূহল আরও জোরালো হয়। কী শর্ত? ফিওনা জিজ্ঞাসা করলো, কণ্ঠে একরকম সতর্কতা। জাসপার থেমে হালকা হাসল। মনে হলো শিকারীর মতো তার ফাঁদে কেউ পা দিতে যাচ্ছে। তোমাকে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। ফিওনা কিছুক্ষণ চুপ করে রইল। এই লোকের ইচ্ছাগুলো ধোঁয়াশায় মোড়ানো। বন্ধুত্ব? এই অদ্ভুত লোকের সাথে বন্ধুত্ব?
ফিওনার মনে নানা প্রশ্ন ভেসে উঠতে থাকলেও তার কৌতূহল তাকে আটকে রাখল। মাস্কের আড়ালে থাকা চেহারা দেখতে চাইছে সে, কিন্তু এর মূল্য কি? বন্ধুত্ব? অবশেষে ফিওনা ধীর স্বরে জিজ্ঞাসা করল, শুধু এই? লোকটা মৃদু হাসল। জ্যাসপার হঠাৎ করে ফিওনার কাঁধের পাশ দিয়ে দূর থেকে লিন আর লিয়াকে আসতে দেখল। চোখে একটা সতর্কতার ঝিলিক ফুটে উঠল। সময় দ্রুত গতিতে ফিরিয়ে আসছে। সে এবার ফিওনার দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে বলল, আচ্ছা, তবে আগামীকাল সন্ধ্যায় তুমি আমার সাথে দেখা করো বেহাই লেকের পাড়ে। তার কণ্ঠে এমন কিছু ছিল যা ফিওনাকে বাধ্য করলো মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যেতে। কিছু বলার আগেই লোকটি দ্রুত গতিতে পিছিয়ে গেল। তার হুডি বাতাসে হালকা দোলক হলো। তার চোখের পলকেই সে স্রেফ মিলিয়ে গেল জনতার ভিড়ে। ফিওনা কিছুটা হতভম্ব হয়ে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। জ্যাসপারের কথাগুলো মনের মধ্যে প্রতিধ্বনি তুলছে। বেহাই লেক, কাল সন্ধ্যা। আজকের বিকেলটা অন্য রকমের সৌন্দর্যে মোড়ানো। এক বিষণ্ণ নীরবতা ঘিরে রেখেছে পুরো পরিবেশ। লিয়ার রুমে নেই, প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছে, তাই ফিওনা আপাতত একা। কয়েক মুহূর্ত আগে গ্র্যান্ডপা ফোন করেছিল, বলল বিকালে বিশেষ এক দায়িত্ব, কয়েকদিনের জন্য লন্ডনে যেতে হবে। কিন্তু তার কথা শেষ হতেই ফিওনার মনে গম্ভীরভাবে গেঁথে থাকা মিস ঝাংয়ের স্মৃতি অম্লান হয়ে জাগ্রত হলো। গ্র্যান্ডপার অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়িতে গিয়ে দেখা করার ইচ্ছা তীব্রতর হচ্ছে তার। কিন্তু হঠাৎ করেই মনে পড়ে যায় সন্ধ্যার সেই রহস্যময় পুরুষটির সাথে সাক্ষাতের প্রতিশ্রুতি। এক অজানা আকর্ষণ টানছে যেন। মন বলছে যাও, কিন্তু মস্তিষ্ক শানিত যুক্তিতে পাল্টা যুক্তি ধরছে, না, যাওয়া উচিত হবে না। এই দ্বিধাদ্বন্দ্বে ফিওনা হারিয়ে গেল। একা একা সেই অদ্ভুত রহস্যাবৃত পুরুষের সাথে দেখা করতে যাওয়া কি বুদ্ধিমানের কাজ হবে? অথচ লোকটি তো একবার তাকে বিপদ থেকে উদ্ধার করেছে। তবুও তার মধ্যে এমন কি আছে যে তাকে এত অজানা পথে নিয়ে যেতে চাইছে? কেনই বা তার সাথে বন্ধুত্ব করতে চায়? ফিওনা চিন্তায় আচ্ছন্ন হয়ে নিজের বিছানায় বসে থাকে। তার চীনা শীতকালীন পোশাক, লম্বা প্যাডের চিপাও তার। চোখের দৃষ্টি জানলার দিকে, কিন্তু তার মন উঠছে প্রশ্নের অজানা গহ্বরে। সত্যিই কি সে আজ সেই রহস্যময় পুরুষের সাথে দেখা করবে? ফিওনা যখন প্রস্তুতি নিতে শুরু করে, সন্ধ্যার ছায়া ধীরে ধীরে নেমে আসছে বেইজিং শহরের আকাশে। লিন এখনও রুমে ফেরেনি, আর ফিওনার মনে হচ্ছে সেই রহস্যময় পুরুষ হয়তো ইতিমধ্যে লেকের ধারে এসে উপস্থিত হয়েছে। কিন্তু ফিওনা এখনও সিদ্ধান্ত নিতে পারছে না ঠিক কী পোশাক পরে যাবে আজকের এই অপ্রত্যাশিত সাক্ষাতে। আলমারির দরজা খুলে একে একে পোশাকগুলোর দিকে তাকায়, গভীর অনুসন্ধান চালায়। শেষমেশ আর দেরি না করে বেছে নেয় এক বড় সাইজের ব্ল্যাক স্কার্ট, হাঁটু পর্যন্ত দীর্ঘ আর খয়েরি রঙের একটি টপস। চুলগুলোকে পনিটেলের মতো করে শক্ত বেঁধে নিলেন। মেকআপে রয়েছে যত্নের ছাপ, হালকা হলেও নিখুঁত। কিন্তু আজকে ফিওনা ঠোঁটে গাঢ় খয়েরি রঙের লিপস্টিক লাগিয়েছে, চোখে হালকা আইলাইনারে প্রলেপ। হ্যান্ডব্যাগটি হাতে নিয়ে এসে শেষমেশ বেরিয়ে পড়ে। ফিওনা ইতিমধ্যে বাসে উঠে বসেছে। বেহাই লেকের উদ্দেশ্যে তার যাত্রা শুরু হয়েছে। জানলার বাইরে তাকিয়ে সে আকাশপানে চিন্তার জাল বুনছে। মনের আকাশে কুসুম কল্পনা উড়ে বেড়াচ্ছে। কীরকম হবে সেই পুরুষ? জীবনে এইভাবে প্রথম কোনো পুরুষ তার সামনে এসে দাঁড়িয়েছে। বাস চলতে থাকে, আর তার চিন্তাটাও আরও গভীরে প্রবাহিত হয়। কি অপেক্ষা করছে তার জন্য বেহাই লেকের তীরবর্তী সেই নির্জন স্থানটিতে? অন্যদিকে জ্যাসপার ইতিমধ্যেই বেহাই লেকের উত্তর প্রান্তে পৌঁছে গেছে, সেই বিশাল উইলো গাছের নিচে, যেখানে প্রকৃতি তার নিজস্ব ভাষায় কথা বলে। জ্যাসপার দাঁড়িয়ে আছে। সন্ধ্যার আবছা আলোতে গাছের ডালগুলো নুয়ে পড়েছে। লেকের তীব্র তীর বরাবর সাজানো লাইটগুলো মৃদু আলোক ছটা, যা কুয়াশার মতো ছড়িয়ে পড়ছে। জ্যাসপার অপেক্ষায় আছে, চুপচাপ। তার চোখের দৃষ্টি লেকের ওপর আটকে আছে, আর মনের মধ্যে দোলা দিচ্ছে নানা ভাবনা। নীরবতা ভেঙে ওঠে হালকা হাওয়ায়, কিন্তু সেই নীরবতার মধ্যেও তার মন ফিওনার অপেক্ষায় একাগ্র। অবশেষে ফিওনা বাস থেকে নেমে পড়ে, লেকের প্রশান্ত পরিবেশের দিকে ধীর পদক্ষেপে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু তার মনের গহীনে ভর করেছে এক গভীর প্রশ্ন। এত বিশাল লেকের কোথায় খুঁজে পাবে সেই রহস্যময় পুরুষকে? যেহেতু লোকটি নিজের পরিচয় আর সুরক্ষা নিয়ে এতটা সতর্ক,
নিশ্চয়ই কোনো নির্জন স্থানে অপেক্ষা করে বসবে সে। ফিওনা চোখ ঘোরাতে ঘোরাতে বেশ অনেকক্ষণ পর অবশেষে দেখতে পায় লেকের উত্তর প্রান্তে সেই উইলো গাছের নিচে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে। লোকটি পেছন ফিরে দাঁড়িয়ে আছে, তার দীর্ঘদেহ থেকে ছড়িয়ে পড়া ছায়ায় গাছ আঁকা হয়েছে এক অন্যান্য ছবি। ফিওনার মনে সঙ্গে সঙ্গে সাড়া দেয় সেই চেহারা। এটিই জ্যাসপার। তার দীর্ঘকায় দেহ, 6 ফুট 2 ইঞ্চি উচ্চতা আর সেই বিশাল ওভারকোটের আকৃতি সব কিছু মিলিয়েই নিশ্চিত করে দেয় এই লোকটি জ্যাসপার ছাড়া আর কেউ নয়। এক গাঢ় বাদামি রঙের ওভারকোট তার দেহের প্রতিটি রেখায় ছায়া ফেলেছে। কোটের পকেটে হাত রেখে হাত দুটি গভীরভাবে ঢোকানো, জ্যাসপার দাঁড়িয়ে আছে নিঃশব্দভাবে। তার দৃষ্টি সরাসরি লেকের শান্ত জলের ওপর নিবদ্ধ। বাতাসের শীতল স্রোত এসে কাঁধে আলতোভাবে আঘাত আনে, কিন্তু সে নড়ে না। ফিওনা ধীরে ধীরে উইলো গাছের দিকে এগিয়ে যায়। প্রতিটি পদক্ষেপ পাতা আর গাছের শাখার মাঝে অদৃশ্য সুর তৈরি হয়, কিন্তু সে সুরটি দ্রুত হারিয়ে যায়। হঠাৎ জ্যাসপার দ্রুত ঘুরে দাঁড়ায়। তার মুখে এখনও সেই পরিচিত সানগ্লাস আর মাস্ক। মনে হচ্ছে তার আসল পরিচয় পুরোপুরি আড়াল করতে চায়। ফিওনার মনোযোগ আকর্ষণ করে তার সেই রহস্যময় ভঙ্গি। কেন সে এতটা সচেতনভাবে নিজের চেহারা গোপন করছে? কি এমন কুৎসিত বা অস্বস্তিকর তার চেহারায় যা প্রকাশ্যে আসা থেকে সে এতটাই ভয় পায়? ফিওনার মনে প্রশ্ন জাগে, লোকটি কেমন? শুধু চেহারা নয়, তার চারপাশের রহস্যময় ভাব, তার ব্যক্তিত্ব, এসব কি তার ভেতরের কিছু প্রতিফলন? ভাবতে ভাবতে ফিওনার কৌতূহল আরও বেড়ে যায়। কিন্তু জ্যাসপারের মধ্যে এমন কিছু আছে যা তাকে অবচেতনভাবে টানে। হ্যাঁ, তো এবার বলুন, আপনি আমার সাথে বন্ধুত্ব কেন করতে চান? ফিওনা প্রাঞ্জল কণ্ঠে প্রশ্ন করে। এটা একটা রহস্য। আর ভেবে নাও, তোমাকে প্রথম দেখে আমার অদ্ভুত রকম ভালো লাগা কাজ করেছে। জ্যাসপার একটু হাসে, কিন্তু তা খুব অল্প। আচ্ছা, আপনি নিজের চেহারা এমনভাবে সবসময় ঢেকে রাখেন কেন? ফিওনা সরাসরি প্রশ্ন করল। আজকে তো কথা দিয়েছিলেন আপনার মুখ প্রদর্শন করবেন, তাহলে করুন। হ্যাঁ, করব, চোখ তো আগেই দেখেছিলে, জ্যাসপার রহস্যময় কণ্ঠে বলল। ধীরে ধীরে সানগ্লাসটি খুলে ফেলে। সামনে আসে তার অলিভ গ্রিন চোখ, যা সন্ধ্যার লেকের আলোতে আরও জ্বলজ্বল করছে। ফিওনা এক দৃষ্টিতে সেই চোখ জোড়াতে তাকিয়ে থাকে। সময় থমকে গেছে, আর চারপাশের জগৎ অদৃশ্য হয়ে গেছে। জ্যাসপারের মতোই ওর চোখজোড়া গভীর অরণ্যের মতো অজানা, রহস্যময়। মাস্ক? ফিওনা মৃদু কণ্ঠে প্রশ্ন করে। জ্যাসপার এক হাত দিয়ে টেনে নিজের মাস্ক খুলে ফেলে। হঠাৎ করেই ফিওনার সামনে ভেসে ওঠে তার মুখমণ্ডল। মুখটা যেন আকাশের একটি অশ্রুতিপূর্ব রত্ন। জ্যাসপার একজন সুঠাম যুবক, যার চেহারার স্বাভাবিক আকর্ষণ আর গভীর রহস্যের আভাস বিরাজমান। তার ত্বক মসৃণ আর সাদা, শীতল চাঁদের আলোতে গঠিত একটি নিখুঁত পৃষ্ঠ। চোখ দুটি অলিভ গ্রিন, যা গভীর বনভূমির রহস্যময়তা ধারণ করে। জ্যাসপারের চোখের নিচে হালকা রেখা দৃশ্যমান, যা তার অভিজ্ঞতার গল্প বলে। এসব রেখা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ঘন কালো চুলগুলো মৃদু ঢালু আকারে পেছনে আঁচড়ানো। তার পাতলা ঠোঁট ধনুকের মতো বাঁকা। জ্যাসপারের ঠোঁটজোড়া একেবারে ড্রাগন ফলের মধ্যাংশ মতো, যা রঙিন রনেলু দিয়ে সাজানো। গাঢ় বেগুনি আর গোলাপি রঙের মিশ্রণ, যা এক কথায় রক্তিম বেগুনিতে ঠোঁটজোড়া। অতিরিক্ত ফর্সা চেহারার সাথে তার ঠোঁটজোড়া ফুটে উঠেছে। জ্যাসপারের মুখের গঠন তীক্ষ্ণ, উঁচু গলার হাড়ে আর সোজা নাকের কারণে তার চেহারার শক্তিশালী চরিত্রের পরিচয় ফুটে ওঠে। জ্যাসপার সাধারণ পোশাক পরলেও তার ব্যক্তিত্বের দীপ্তি চারপাশের পৃথিবীকে আলোকিত করে ফেলবে। ফিওনার হৃদয়ে অদ্ভুত অনুভূতি উথলে ওঠে। সে উপলব্ধি করে এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়, এমনকি তার নিজস্ব মনের কথা বলারও সক্ষমতা হারিয়ে গেছে। এই পুরুষটি কি সত্যি পৃথিবীর? তার মনে প্রশ্ন জাগে। সে অন্য কোনো জগতের লোক? ফিওনা ভাবতে থাকে, জ্যাসপারের মুখে যে আত্মবিশ্বাসের ছাপ, তা মনে হবে অন্য কোনো জীবের গুণ। তার চেহারার গঠন, প্রতিটি বৈশিষ্ট্য এমন নিখুঁত, প্রকৃতি নিজ হাতে তাকে নির্মাণ করেছে, যা শুধুমাত্র রূপকথার রাজপুত্রদের জন্য সংরক্ষিত ছিল। ফিওনা এক ভিন্ন জগতের মায়াবী আবেশে হারিয়ে গেছে, যেখানে সৌন্দর্য তার চেতনা গ্রাস করে নিয়েছে। জ্যাসপারের অলিভ গ্রিন চোখের জাদুকরী আলোয় সে বিমোহিত। বারবার ঢোক গিলতে গিলতে তার গলা শুকিয়ে যাচ্ছে। প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে অস্থিরতা বাড়ছে। হাত পা কাঁপতে শুরু করছে ফিওনার। তার দেহের প্রতিটি অঙ্গাবরণে রোমাঞ্চের শিহরণ বয়ে যাচ্ছে। এই অদ্ভুত পরিস্থিতির প্রতি নজর রেখে
জেসপার দ্রুততার সাথে নিজের মুখের মাস্ক আর চশমা পুনরায় পরিধান করে। জেসপার সামান্য চুটকি বাজিয়ে ফিওনার হুঁশ ফেরাতে চেষ্টা করলো, স্বপ্নের পৃথিবী থেকে তাকে সজাগ করে তুলতে চাইল। ফিওনার মস্তিষ্কের আলোড়ন তুলে দিয়ে এই মহৎ যুবকের সৌন্দর্য তাকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল, আর এখন সে বাস্তবতার মুখোমুখি, প্রতিটি অনুভূতির পিঠে জেগে ওঠা অসংখ্য প্রশ্ন নিয়ে। এই জন্যই বুঝি আপনি সবসময় আপনার চোখ মুখ ঢেকে রাখেন? ফিওনা কিছুটা মজার সুরে বলল। খোলামেলাভাবে হাঁটলে আশেপাশে সব মেয়েরা নিশ্চয়ই হুমড়ি খেয়ে পড়বে। জ্যাসপারের মুখে মৃদু হাসি ফুটে ওঠে, এক রহস্যের ইঙ্গিতের মতো। তবে এবার বন্ধুত্বটা ফাইনাল করা যাক, জ্যাসপার বলল, নিজের হাত বাড়িয়ে দিয়ে ফিওনার দিকে। ফিওনার স্বতঃস্ফূর্তভাবে তার হাতের সাথে হাত মেলায়, কিন্তু মুহূর্তেই হাত সরিয়ে নেয়, কারণ জ্যাসপারের গায়ের তাপমাত্রা ছিল অবিশ্বাস্য রকম উচ্চ, প্রায় 120 ডিগ্রি ফারেনহাইট, যা প্রায় 48.8 ডিগ্রি সেলসিয়াস। আপনার তো জ্বর এসেছে, ডক্টর দেখাননি? ফিওনা অবাক হয়ে জিজ্ঞাসা করলো। জ্যাসপার কিছুটা ভিমড়ি খেয়ে যায়। আসলে এটাই তো তার প্রকৃত তাপমাত্রা। সে যে মানব নয়, বরং ড্রাগন, তা ভুলে গেছে। ড্রাগনের শরীরের তাপমাত্রা স্বাভাবিকভাবে এতটাই বেশি হয়, কিন্তু পৃথিবীতে আসার সময় জ্যাসপার বিশেষ কেমিক্যাল ডোজ নিয়ে এসেছিল, যার নাম অ্যাসফিরাথ। আজকে সেই বিশেষ কেমিক্যালের থরের ডোজ নিতে ভুলে গিয়েছিল। এই মেডিসিনটি গ্রহণ করলে 24 ঘন্টা পর্যন্ত তার তাপমাত্রা স্বাভাবিক থাকে, পৃথিবীর ন্যায়। এতটা জ্বর নিয়ে এখানে আসাটা কি সত্যি জরুরি ছিল? ফিওনা কিছুটা উদ্বেগে প্রশ্ন করে। সমস্যা নেই, জ্যাসপার হাসি মুখে উত্তর দেয়। ডক্টর দেখিয়েছি, মেডিসিন নিয়েছি, বিশ্রাম করলে সব ঠিক হয়ে যাবে। জ্যাসপার মনে মনে একটু চিন্তিত হয়। তবে তুমি এটা আগে বলো, আমার সাথে ফ্রেন্ডশিপ করতে রাজি কি না? ফিওনা জ্যাসপারের দিকে তাকিয়ে একটা প্রশান্ত হাসি দেয়। হ্যাঁ, অবশ্যই। জানেন, এই প্রথম আমার জীবনে কোনো পুরুষ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এটা সত্যি আমার জন্য স্পেশাল মোমেন্ট। ফিওনা উল্লাসিত হয়ে বলল, এখন থেকে আমরা বন্ধু। রাতের হিমেল বাতাসে ফিওনার শরীর কাঁপছিল। পাতলা টপসটি শীতের প্রকোপ থেকে তাকে কোনোভাবেই রক্ষা করতে পারছিল না। জ্যাসপার সেদিকে এক ঝলক তাকাতেই ফিওনার কম্পিত দেহ তার চোখ এড়ায় না। নির্লিপ্তভাবে নিজের ভারী বাদামি রঙের ওভারকোটটি খুলে ফিওনার দিকে বাড়িয়ে দেয়। ফিওনা প্রথমে কিছুটা দ্বিধায় পড়লেও কোটটির উষ্ণতা তার শীতার্ত দেহের প্রয়োজন পূরণের একমাত্র অবলম্বন মনে হয়। কোটটি কাঁধের ওপর ফেলে শরীরে জড়াতেই তার নাকে মৃদু এক অপার্থিব সুগন্ধি অঘ্রাণ লাগে। সুগন্ধিটি জ্যাসপারের মতোই অনন্য, স্যান্ডেলউড কাঠের মিষ্টি গভীর গন্ধ। কোটটি এতটা উষ্ণ ছিল যে ফিওনার সমস্ত ঠান্ডা মুহূর্তেই গলে গেল। তার হৃদয় দ্রুত চলছিল, কিন্তু তা কি শীতের কারণে, নাকি কোটের সাথে মিশে থাকা সেই অতি জাগতিক সত্তার জন্য? ঠিক আছে, তবে চলো তোমাকে বাসায় পৌঁছে দিই, জ্যাসপার বলল, আর দুজন একসাথে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়িটি ছিল উজ্জ্বল সাদা রঙের কনভার্টিবল, যার ছাদটা খুলে দেওয়া যায়। ফিওনা গাড়ির সামনের সিটে বসে আছে, আর জ্যাসপার ড্রাইভ করছে। গাড়ির জানলাগুলো খুলে দিতেই বাতাসে হালকা সুরভি ছড়িয়ে পড়ে। ফিওনা বারবার জ্যাসপারের দিকে তাকাচ্ছে। এই প্রথমবার এর মতো একজন বন্ধু পেয়ে সে অত্যন্ত আনন্দিত। যদিও জ্যাসপার তার দিকে না তাকিয়েও তা বুঝতে পারছে, কিন্তু সে কিছু বলে না। ভার্সিটির সামনে এসে যখন গাড়িটি থামে, ফিওনা জ্যাসপারকে বিদায় জানিয়ে নেমে পড়ে, কিন্তু মনে হয় বিদায় বলার সময় কিছু একটি প্রায় অসমাপ্ত রয়ে গেছে। আবার কিছু মনে পড়ে যাওয়ার মতো মুখ করে জানালার কাচের সামনে এসে টোকা দেয়। আপনার সাথে যোগাযোগ কিভাবে করব? ফিওনা জানতে চায়। এটা নাও। জ্যাসপার তার ইমেল অ্যাকাউন্ট দিল। ফিওনা দ্রুত তথ্যটিকে মনে রাখে। ঠিক আছে, আমি পরে আপনার সাথে যোগাযোগ করব, সে আশ্বাস দেয়। জ্যাসপার রহস্যময় হাসি দিয়ে গাড়ি স্টার্ট দেয়। গাড়িটি দ্রুত গতিতে এগিয়ে চলে। ফিওনা গাড়িটির পেছনে দাঁড়িয়ে তার মন খুঁজে পায় সেই স্বপ্নের মতো মুহূর্তগুলিকে, যেখানে বন্ধুত্বের সুবাস আর অজানা আগ্রহের গন্ধ মিশে আছে। ফিওনার মনে হঠাৎ করে ঝলক দেয়, ওহো, মিস ঝাংয়ের সাথে দেখা করতে হবে। সে দ্রুত পদক্ষেপে বাড়ির দিকে বেরিয়ে পড়ে। গ্র্যান্ডপা অনুপস্থিত থাকার কারণে ফিওনার হৃদয়ে শূন্যতা ছিল, তবে সে জানে মিস ঝাংয়ের সঙ্গে দেখা করা তার কতটা জরুরি। বাড়ির ভেতরে প্রবেশ করে সে চারপাশে তাকায়, কিন্তু মিস ঝাংকে কোথাও দেখতে পাচ্ছে না। একটানা দৃষ্টিতে ঘরগুলো পর্যবেক্ষণ করতে করতে সে শেষ পর্যন্ত মিস ঝাংয়ের ঘরের দিকে পা বাড়ায়, অথচ সেখানেই এক ভয়াবহ দৃশ্য তার সামনে এসে উপস্থিত হয়। মিস ঝাং অসুস্থ হয়ে গোঙাচ্ছে। ফিওনা চিৎকার করে আর তার দিকে ছুটে যায়। মিস ঝাং,
কি হয়েছে আপনার? অবস্থা দেখে বোঝা যায় মিস ঝাংয়ের শারীরিক পরিস্থিতি নিতান্তই খারাপ। আপনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে, ফিওনা এক নিঃশ্বাসে বলে। সে সোজা দৌড়ে বাইরে বেরিয়ে যায় আর দ্রুত একটা গাড়ি ডেকে হাসপাতালে পৌঁছায়। হাসপাতালের সাদা দেয়ালগুলো ফিওনার হৃদয়ে আরও একবার আতঙ্কের স্রোত প্রবাহিত করে। এখানে সবাই ব্যস্ত, একজন ডাক্তারকে ডাকতে থাকলেও মনে হয় সময় থমকে গেছে। হঠাৎ হাসপাতালের সাদা আলোতে একটি ডাক্তার গাঢ় পদক্ষেপে ফিওনার দৃষ্টি আকর্ষণ করে। তার মুখাবয়বটি ফিওনাকে দেখে কিছুটা অবাক হয়ে যায়, তবে সঙ্গে গুরুতর রোগীদের কারণে তিনি দ্রুত নার্সদের ডাক দেন। পেশেন্টকে ভেতরে নিয়ে যেতে হবে। ফিওনার হৃদয়ে আতঙ্কের ঢেউ আসে। সে অশ্রুজল চোখে ডাক্তারকে দেখে কাঁদতে শুরু করে। প্লিজ ডক্টর, মিস ঝাংকে সুস্থ করুন। তার কণ্ঠস্বরে কষ্টের বিপর্যয় চলছে। সেই মুহূর্তে তার সমস্ত আশা আর মিস ঝাং এর জন্য দুশ্চিন্তা মিলেমিশে একাকার হয়ে গেছে। শান্ত হন মিস ফিওনা, ডাক্তার মৃদু কণ্ঠে বললেন, কিন্তু তার গভীর অভিব্যক্তি সব কিছু বোঝাতে সক্ষম। ফিওনা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মনে হয় সময় থমকে গেছে। অ্যালিসন ফিওনা, রাইট? ডাক্তারটি বলতে বলতে তার মুখমণ্ডল থেকে মাস্ক খুলে ফেলে। ফিওনার মনের মধ্যে অস্পষ্ট চিন্তা খেলে যায়। আপনি আমাকে কিভাবে চেনেন ডক্টর? প্রশ্নটি তার কণ্ঠ কাঁপছে। মাস্ক খুলতেই এক শিহরণ জাগানো মুখোশের পেছনে লুকিয়ে থাকা এক রূপক যুবকের হাসি ধরা পড়ে। তার মুখাবয়ব স্বর্গীয় সৌন্দর্যের প্রতীক। হাই, আমি ডক্টর লিউ ঝান। ডক্টরটি উজ্জ্বল হাসি দিয়ে জানায়, মিস্টার ওয়াং লিয়ের একমাত্র নাতি। ফিওনা স্নিগ্ধ মিষ্টি স্বরে বলল, আপনি গ্র্যান্ড লির নাতি? কিন্তু আমি তো আপনাকে কখনো আগে দেখিনি। আমি কিছুদিন হলো এই হসপিটালে জয়েন করেছি, সে বলে। কিন্তু আমার গ্র্যান্ডফাদার তোমার কথা আমাকে সবসময় বলে, আর তোমার ছবিও দেখিয়েছে। তোমার সম্পর্কে তার কথা শুনে মনে হয়েছে তুমি এক অসাধারণ রূপবতী নারী, আর এখন আমার ধারণার থেকেও বেশি সুন্দর তুমি। ফিওনা মনের ভেতরে সামান্য আবেগের তরঙ্গ খেলে যায় লিউ ঝানের কথায়, তবে তার মন আবারও মিস ঝাংয়ের অসুস্থতা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। কিন্তু মিস ঝাং কেমন আছেন? ফিওনা উদ্বেগের সঙ্গে প্রশ্ন করে। তুমি চিন্তা করো না, আমার সব ধরনের যত্ন নিব। আমি অবশ্যই তাকে সুস্থ করে তুলব, সে তাকে আশ্বস্ত করল। এটা বেইজিং মেডিকেল সেন্টার, লিউ ঝান উত্তর দিল। এখানে আমরা সবসময় রোগীদের সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করি। মিস ঝাং এখন কিছুটা সুস্থ, কিন্তু তিনি স্ট্রোকের ফলে তার শরীরের দুর্বলতা এখনও অস্পষ্ট। ফিওনা বাইরে একটি চেয়ারে বসে ভাবনায় মগ্ন। সেই সময় ডক্টর লিউ ঝান সুগন্ধি কফির কাপ হাতে নিয়ে ফিওনার সামনে উপস্থিত হয়। ফিওনা বসে ভাবনায় মগ্ন। সেই সময় ডক্টর লিউ ঝান সুগন্ধি কফির কাপ হাতে নিয়ে ফিওনার সামনে উপস্থিত হয়। তার চোখের কোণে মৃদু একটি হাসি। এই কফিটা তোমার জন্য, সে বলে। কফির কাপটায় স্নিগ্ধতা রয়েছে। তুমি বেটার ফিল করতে পারবে বলে আশা করি। ফিওনা কফির দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ ডক্টর। আপনি আসার পর আমার মনে একটু স্বস্তি এসেছে। তাহলে এবার বলো, কোন ভার্সিটিতে পড়ছো? লিউ ঝান আগ্রহভাবে প্রশ্ন করে। আমি পিকিং ইউনিভার্সিটিতে পড়ছি, ফিওনা সোজা হয়ে বসে উত্তর দেয়। পিকিং ইউনিভার্সিটি? সেখানকার পরিবেশ কেমন? লিউ ঝান চায় তার মুখমণ্ডলের মাধ্যমে প্রশ্নগুলোর মাধ্যমে নতুন সম্পর্কের সূচনা করতে। অসাধারণ। সেখানে পড়াশোনার পাশাপাশি সংস্কৃতির বিভিন্ন দিক আবিষ্কার করারও সুযোগ রয়েছে, কিন্তু মাঝে মাঝে খুব চাপ অনুভব হয়। এটাই খুবই স্বাভাবিক। আমরা যখন উচ্চাকাঙ্ক্ষী হই তখন চাপ আমাদের জীবনকে অতিক্রম করে। লিউ ঝান বলল, তোমার মনোবল কিন্তু অবশ্যই স্ট্রং থাকতে হবে। ফিওনা একটু হেসে উত্তর দেয়, আমার গ্র্যান্ডপা আমাকে সবসময় বলেছে, কঠিন সময় আসবে তখন তুমি নিজেকে স্ট্রং রাখবে। তোমার গ্র্যান্ডপা মিস্টার চেন সিং, তিনি খুবই বিচক্ষণ। আশা করি তুমি তার শিক্ষাগুলো মেনে চলবে। লিউ ঝান উজ্জ্বল চোখে বলল। কিছু সময়ের জন্য তারা দুজনেই একে অপরের সাথে আলাপ আলোচিত করে নিল। নায়কের বর্ণনাটা একটু বেশি দিতে হয়েছে, কারণ ও সাধারণ পৃথিবীর মানব না, ভেনাস ড্রাগন, তাই তার সৌন্দর্য একটু বেশি করে উপস্থাপন করা হলো। কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।